এসএসসি পরীক্ষায় বাংলা দ্বিতীয় পর্যায়ে তুমি কখনো এ প্লাস হতে পারবে না যদি না তুমি এমসিকিউ তে ভালো করো। আর তোমাকে এমসিকিউ তে ভালো করতে হলে এমন একটা সাজেশন ফলো করতে হবে যেই সাজেশন থেকে তোমাদের এমসিকিউ সর্বাধিক কমন চলে আসবে। ঠিক আজকের ভিডিওতে আমরা বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ অংশের এমন একটা কমন সাজেশন দিচ্ছি যেই সাজেশন থেকে তোমাদের 26, 27 কিংবা 28টা অবধি কমন পেতে পারো। আমরা ইতিমধ্যে হচ্ছে 5টা পার্ট শেষ করেছি সাজেশনে, আজকে হচ্ছে পার্ট 6। এই 6 পার্টের মধ্যে রয়েছে তোমার পরিচ্ছেদ 31 বাক্যের অংশ শ্রেণীবিভাগ, পরিচ্ছেদ 32 বাক্যের বর্গ, পরিচ্ছেদ 33 উদ্দেশ্য বিদায় এবং পরিচ্ছেদ 34 সরল জটিল এবং যৌগিক বাক্য। এই 4টা পরিচ্ছেদের যে এমসিকিউ গুলো আসবে সেই এমসিকিউ গুলো এই সাজেশনের বাইরে অ্যাটলিস্ট আসবে না। তো ভিডিও একবার শেষ অবধি দেখো, আশা করি অনেকটা উপকৃত হতে পারবা। আচ্ছা, আমরা সাজেশনটা ফলো করি। আমাদের প্রথম প্রশ্নটা বলা আছে কোনো কিছু দেখে বা শুনে অবাক বা বিস্মিত হলে কোন ধরনের বাক্য তৈরি হয়। কোনো কিছু দেখে যদি আমরা অবাক হই, হ্যাঁ আমরা হচ্ছে আশ্চর্য হয়ে যাই, তখন সেটাকে কি ধরনের বাক্য বলে? সেটাকে বলা হচ্ছে আবেগবাচক বাক্য। কিরকম? যদি আমরা বলি যে বাহ তুমি ভালো খেলেছো, বাহ তুমি চমৎকার করেছো, এই যে আমাদের মধ্যে কি হয়, আবেগ প্রকাশ পায়, এটা হচ্ছে আবেগ সূচক বাক্য। আচ্ছা, তারপর যদি আমরা দেখি সাধারণত বাক্যের কয়টা অংশ থাকে? সাধারণত একটা বাক্যের 3টা অংশ থাকে। সেটা কি কি? সেটা হচ্ছে প্রথমে আসে একটা বাক্যের হচ্ছে কর্তা থাকে, দেন হচ্ছে একটা বাক্যের কর্ম থাকে, প্লাস ক্রিয়া তো অবশ্যই থাকবে। তাহলে একটা বাক্যের কর্তা থাকে, কর্ম থাকে এবং ক্রিয়া থাকে, এটা হচ্ছে একেবারে তোমার আবশ্যিক 3টা অংশ। হ্যাঁ, এই 3টা তোমাকে একটা বাক্যের অবশ্যই থাকা উচিত। আচ্ছা, তারপর দেখি আমরা গঠনগত দিক থেকে বাক্যকে কত ভাগে ভাগ করা যায়। গঠনগত দিক থেকে বাক্যের প্রকারভেদ হচ্ছে 3টা, সরল, জটিল এবং যৌগিক। ওকে, আচ্ছা, তারপর দেখি আমার মা চাকরি করেন, এটা কোন ধরনের বাক্য? আমার মা চাকরি করেন, এটা কি সক্রিয় নাকি অক্রিয় বাক্য? মনে রাখবা, যদি বিধেয় অংশে ক্রিয়া চলমান থাকে, যদি বিধেয় অংশে ক্রিয়া চলমান থাকে তাহলে সেটা হচ্ছে সক্রিয় বাক্য। যদি ক্রিয়াটা চলমান না থাকে তাহলে সেটা হচ্ছে অক্রিয় বাক্য। এখন দেখো চাকরি করেন, বিধেয় অংশটা হচ্ছে চাকরি করেন, এখানে করেন এই ক্রিয়াটা চলমান, তাহলে এটা হবে সক্রিয় বাক্য। এটা হচ্ছে এখানে সক্রিয় বাক্য। আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী কোশ্চেন দেখো, তার বয়স হলেও বুদ্ধি হয়নি, এটা কোন বাক্য? গঠনগত দিক থেকে এটা কোন ধরনের বাক্য? দেখো, সরল বাক্যের একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে একটা কর্তা থাকবে আর একটা সমাপিকা ক্রিয়া থাকবে। এখন দেখো, তার বয়স হলেও বুদ্ধি হয়নি, এখানে আমরা কর্তা পেয়ে গেছি এবং বুদ্ধি হয়নি আর একটা হচ্ছে আমরা ক্রিয়া পেয়ে গেছি, সমাপিকা ক্রিয়া। তবে মাথায় রাখবা, যদি ক্রিয়ার শেষে লেউ বা লেই থাকে, কি থাকে? ক্রিয়ার শেষে যদি লেউ বা লেই থাকে তাহলে সেটা চোখ বন্ধ করে হচ্ছে সরল বাক্য, চোখ বন্ধ করে সরল বাক্য। এখন দেখো, তার বয়স হলেও বুদ্ধি হয়নি, এই যে হলেও, লেউ প্রত্যয় যুক্ত আছে বা লেউ যুক্ত আছে, তাই না? তাহলে ক্রিয়ার শেষে লেউ থাকলে বা লেই থাকলে সেটা কি হবে? সরল বাক্য হবে। তাছাড়া এটার যে মেইন বৈশিষ্ট্য সেটা হচ্ছে একটা কর্তা প্লাস একটা সমাপিকা ক্রিয়া, যেটা এখানে বর্তমান আছে। আচ্ছা, তারপর দেখি আমরা অক্রিয় বাক্যের উদাহরণ কোনটি? অক্রিয় বাক্যের উদাহরণ কোনটি? অক্রিয় বাক্য মানে হচ্ছে বিধেয় অংশ কি থাকবে না, ক্রিয়া চলমান থাকবে না। এখন দেখো, তার মঙ্গল হোক, এই যে বিধেয় অংশে ক্রিয়া আছে, চলমান আছে। আমার মা চাকরি করেন, এখানেও করেন, ক্রিয়াটা চলমান। তারা তোমাকে ভুলেনি, এই ভুলেনি এখানেও কি কি আছে? ক্রিয়া চলমান আছে। কিন্তু তিনি বাংলাদেশের নাগরিক, তিনি বাংলাদেশের নাগরিক, এখানে কি ক্রিয়া চলমান? এখানে কি বিধেয় অংশে ক্রিয়া আছে? নাই। তাহলে এটা হচ্ছে আমাদের একটা অক্রিয় বাক্য, এটা হচ্ছে অক্রিয় বাক্য। আচ্ছা, তারপর দেখি, তারপর হচ্ছে এই পরিচ্ছেদ 31-এর আরো কিছু ইনফরমেশন তোমাকে জানা উচিত যেগুলো থেকে তোমাদের এমসিকিউ চলে আসতে পারে। এই ইনফরমেশন গুলো তোমরা চাইলে হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, যাতে করে হচ্ছে তোমরা একটু দেখে যেতে পারো পরীক্ষার আগে। আচ্ছা, আমরা পরিচ্ছেদ 32-এ চলে যাই, বাক্যের বর্গের ক্ষেত্রে। বিশেষের আগে এক বা একাধিক বিশেষণ বা সম্বন্ধ পদ যুক্ত হয়ে কোন বর্গ তৈরি করে? বর্গ মানে কি? হ্যাঁ, আমরা জানি হচ্ছে যখন একাধিক শব্দগুচ্ছ একত্রিত হয়ে একটা বাক্যাংশ তৈরি করে সেটাকে আমরা বর্গ বলি। এখন বলছে বিশেষের আগে যদি এক বা একাধিক বিশেষণ বা সম্বন্ধ পদ যুক্ত থাকে তখন সেটা কি বলবে? তখন সেটাকে তুমি বলবো হচ্ছে বিশেষ্য বর্গ। সেটাকে কি বলবা? বিশেষ্য বর্গ। আমি বললাম যে অসুস্থ ছেলেটি আজকে স্কুলে যায়নি, অসুস্থ ছেলেটি আজকে কি যায়নি? স্কুলে যায়নি। তাহলে দেখো, ছেলেটি এটা হচ্ছে একটা বিশেষ্য, বিশেষের আগে কি যুক্ত হয়েছে? অসুস্থ, একটা বিশেষণ যুক্ত হয়েছে। তাহলে বিশেষের আগে যদি এক বা একাধিক বিশেষণ যুক্ত হয় তাহলে সেটা হবে কি? সেটা হবে একটা বিশেষ্য বর্গ। আচ্ছা, তারপর দেখি বিধেয় অংশের ক্রিয়া সাধারণত কি হয়ে থাকে? বিধেয় অংশের ক্রিয়াকে সাধারণত বলা হয় হচ্ছে ক্রিয়াবর্গ। কি বলা হয়? ক্রিয়াবর্গ। আমি যদি বলি, দেখো, ছেলেটি স্কুল থেকে এসেছে, স্কুল থেকে চলে আসছে, চলে আসছে। আচ্ছা, ছেলেটি স্কুল থেকে চলে আসছে। এখন দেখো, বিধেয় অংশ যে ক্রিয়াটা আছে, কি আছে? চলে আসছে। এটা হচ্ছে একটা ক্রিয়াবর্গ। সাধারণত ক্রিয়াবর্গটা থাকে হচ্ছে বাক্যের বিধেয় অংশে। তারপর দেখি কোন বাক্যে বিশেষণ বর্গের ব্যবহৃত হয়েছে, কোন বাক্যে বিশেষণ বর্গের ব্যবহৃত হয়েছে। বিশেষণ বর্গটা কি?
বিশেষণ জাতীয় যতগুলা শব্দগুচ্ছ আছে সেটাই হচ্ছে কি বিশেষণ বর্গ। এখন দেখো এখানে বিশেষণ জাতীয় শব্দগুচ্ছ কোথায়? আমার ভাই, ভাই কিন্তু হচ্ছে একটা বিশেষ্য, তাহলে এটা হবে না। হ্যাঁ, সে লিখছে আর হাসছে, লিখছে আর হাসছে, দুইটি হচ্ছে ক্রিয়া, এটা ক্রিয়া বর্গ হবে। আমি সকাল থেকে বসে আছি, এটা বসে আছি কে মডিফাই করছে বা বিশেষিত করছে, তাহলে এটা হবে ক্রিয়া বিশেষণ বর্গ। তবে দেখো আমটা দেখতে ভারী সুন্দর, আমটা দেখতে ভারী সুন্দর, এখানে ভারীটাও হচ্ছে বিশেষণ, সুন্দরটা হচ্ছে বিশেষণ, মানে বিশেষণকে বিশেষিত করেছে এই বর্গটা, তাহলে এটা কি হবে? বিশেষণ বর্গ হবে। এটা কি হবে? বিশেষণ বর্গ। এই দুইটাই হচ্ছে বিশেষণ। আচ্ছা, তারপর দেখছি সে লিখছে আর হাসছে, বাক্যে লিখছে আর হাসছে কোন বর্গ? লিখছে আর হাসছে দুইটা কিন্তু ক্রিয়া, হ্যাঁ এটা সাধারণত ক্রিয়া বর্গ হবে। তাছাড়া তুমি যদি আরেকভাবে লক্ষ্য করো, সেটা হচ্ছে সে লিখছে আর হাসছে, এটার বিধেয় অংশটা কোনটা? বিধেয় অংশটা হচ্ছে লিখছে আর হাসছে। আর আমরা সাধারণত জানি যে বিধেয় অংশ কি হয়, বিধেয় অংশ হচ্ছে আমাদের ক্রিয়া বর্গটি হয়ে থাকে। আচ্ছা, তারপর দেখি, তারপর হচ্ছে আমি সকাল থেকে বসে আছি, বাক্যে সকাল থেকে কোন বর্গের উদাহরণ? সকাল থেকে এটা কোন বর্গের উদাহরণ? আগে তোমাকে নিশ্চিত করতে হবে সকাল থেকে এটা, এটার অবস্থানটা কি, পদ হিসাবে এটা কোন পদে আছে। আমি সকাল থেকে বসে আছি, বসে আছি এটা হচ্ছে ক্রিয়া। কখন থেকে বসে আছি? সকাল থেকে, তার মানে ক্রিয়াকে বিশেষিত করছে, ক্রিয়াকে বিশেষিত করলে সেটা কি হয়? ক্রিয়া বিশেষণ হয়। তাহলে এর এই বর্গটা হবে ক্রিয়া বিশেষণ বর্গ। কি হবে? ক্রিয়া বিশেষণ বর্গ হবে। আচ্ছা, এখন আসি পরিচ্ছেদ 32 থেকে এই এমসিকিউ গুলো ছাড়াও আরো কিছু ইনফরমেশন তোমাকে জানা উচিত এমসিকিউর জন্য। সেই ইনফরমেশন গুলো আমরা হচ্ছে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছি, একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো চাইলে ভিডিওটা পজ করে। আচ্ছা, আমরা পরিচ্ছেদ 33 চলে যাই, উদ্দেশ্য এবং বিদায়ের ক্ষেত্রে। বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে কি বলে? বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বিধেয় অংশ বলে। হ্যাঁ, আমি বললাম হচ্ছে রহিম খেলছে, কি বললাম? রহিম খেলছে। এখানে বাক্যে উদ্দেশ্যটাকে, উদ্দেশ্য হচ্ছে রহিম, রহিমকে উদ্দেশ্য করে আমি বলতেছি, তাই না? এই রহিমকে উদ্দেশ্য করে আমি যা বলতেছি, খেলছে, এটা বললাম, এটাই হচ্ছে বিধেয় অংশ। আশা করি বুঝতে পেরেছ। বিধেয় ক্রিয়ার বিশেষ অংশকে কি বলা হয়? বিধেয় ক্রিয়ার বিশেষ অংশকে বলা হয় হচ্ছে পূরক। কি বলা হয়? পূরক। যদি একটা উদাহরণের মাধ্যমে দেখাই, যেমন আমি যদি বলি নাইম গাছতলায় বই পড়ছে, নাইম গাছতলায় বই পড়ছে। এখন দেখো বিধেয় ক্রিয়া আছে কোনটা? পড়া। হ্যাঁ, এখন এটা আগে যে বিশেষ অংশটা আছে সেটা কি? বই। এই বইটা হচ্ছে এখানে একটা পূরক, এই বইটা হচ্ছে এখানে একটা পূরক, কারণ বিধেয় ক্রিয়ার বিশেষ্যকে বলা হয় পূরক, বিধেয় ক্রিয়ার বিশেষ্যকে পূরক বলা হয়। বাক্যের বিধেয় অংশে সাধারণত কি থাকে? বাক্যের বিধেয় অংশে সাধারণত ক্রিয়া থাকে। আমি বললাম যে রহিম খেলছে, এখানে বিধেয় অংশ কি? খেলা, তো এটা ক্রিয়া না? হ্যাঁ, সাধারণত ক্রিয়াটা বাক্যের বিধেয় অংশেই থাকে। আচ্ছা, তারপর দেখছি বাক্যের উদ্দেশ্য বিধায়কে প্রসারিত করা হয় যেসব শব্দ বা বর্গ দিয়ে, সেগুলোকে কি বলে? একটা বাক্যের তোমার হচ্ছে উদ্দেশ্য বা বিধেয় অংশ, এগুলোকে যেগুলো দ্বারা হচ্ছে কি করা হয়? প্রসারিত করা হয়, সেগুলোকে বলা হয় প্রসারক। সেগুলোকে কি বলা হয়? প্রসারক। আমি যদি বললাম যে বললাম নাইম গাছতলায় বসে বই পড়ছে, এখন বই পড়ছে হচ্ছে এটা বিধেয় অংশ। এর আগে আমি বললাম গাছতলায় বসে, এই গাছতলায় বসে দ্বারা বিধেয় অংশটাকে আমি প্রসারিত করলাম। কি বললাম? প্রসারিত করলাম, তাই এটা হবে হচ্ছে বিধেয় অংশের প্রসারক। তাহলে বাক্যে উদ্দেশ্য এবং বিধেয়কে যেই বর্গ দ্বারা বা যেই শব্দগুচ্ছ দ্বারা প্রসারিত করা হয় সেটাকে বলা হয় প্রসারক। পরে দেখো নিচের কোন বাক্যে বিধেয় বিশেষণ রয়েছে? নিচের কোন বাক্যে বিধেয় বিশেষণ আছে? বিধেয় বিশেষণ মানে হচ্ছে বিধেয় অংশে বিশেষণ থাকবে। এখন বিধেয় অংশ বিশেষণ কোথায় আছে? দেখো, লোকটা পাগল, লোকটা পাগল। এখন লোকটা এটা হচ্ছে বিশেষ্য, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, আর পাগলটা হচ্ছে বিধেয়। এখন বিধেয় অংশটা কি আছে? পাগল আছে। পাগলটা কি? পাগলটা বিশেষণ। এই লোকটাকে বিশেষিত করলাম কি দ্বারা? পাগল দ্বারা, তাই না? তাহলে পাগলটা হচ্ছে এখানে একটা বিশেষণ, আর এটা হচ্ছে বিধেয় অংশে, তাহলে হবে বিধেয় বিশেষণ। তারপর দেখি, তারপর হচ্ছে পরিচয় 33 থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো তোমাদের পরীক্ষা আসার মতো একটা স্ক্রিনশট তুমি দিয়ে রাখতে পারো, এবং পরীক্ষার আগে সেগুলো হচ্ছে চাইলে তুমি হচ্ছে পড়ে যেতে পারো। আচ্ছা, তারপর হচ্ছে পরিচয় 34 এর ক্ষেত্রে যে বাক্যে একটা সমাপিকা ক্রিয়া থাকে তাকে কোন বাক্য বলে? যে বাক্যে একটা সমাপিকা ক্রিয়া এবং একটা হচ্ছে কর্তা থাকে সেটাকে বলা হচ্ছে সরল বাক্য। সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হচ্ছে সরল বাক্য। আচ্ছা, জটিল বাক্যের উদাহরণ কোনটা? জটিল বাক্যের উদাহরণ কোনটা? জটিল বাক্য চেনার ক্ষেত্রে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই বাক্যে একটা প্রধান খণ্ড বাক্য থাকে এবং এক বা একাধিক আশ্রিত বাক্য থাকতে পারে। তবে জটিল বাক্যের ক্ষেত্রে তোমার যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এখানে হচ্ছে সাপেক্ষ সর্বনাম বা সাপেক্ষ যোজক থাকে। সাপেক্ষ সর্বনাম বা সাপেক্ষ যোজক কি? যেটা হচ্ছে যে সর্বনামগুলো হচ্ছে আরেকটা সর্বনাম উপর নির্ভরশীল। যেমন আমি যদি বলি হচ্ছে যেহেতু সেহেতু, যখন তখন, যারা তারা, হ্যাঁ যে সে, এই যে প্রতিটা
সর্বনাম একে অপরের উপর নির্ভরশীল, দুইটা একটা সর্বনাম আরেকটা সর্বনামের উপর নির্ভরশীল, এগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম। তো দেখো এখানে কোনগুলোর মধ্যে সাপেক্ষ সর্বনাম আছে, যদি তুমি যাও তবে তার দেখা পাবে। এই যে যদি তবে কি থাকলো এখানে, যদি তবে সাপেক্ষ সর্বনাম আছে বা সাপেক্ষ যোজক আছে, তাহলে এটা হবে আমাদের জটিল বাক্য, এটা হবে আমাদের জটিল বাক্য। আচ্ছা, বিপদ এবং দুঃখ একসময় আসে, গঠন অনুসারে বাক্যটা কোন প্রকার, গঠন অনুসারে এটা কোন প্রকার মাথায় রাখবা। যদি কি থাকে এবং কিন্তু বা এই টাইপের যোজক থাকে, যোজক দ্বারা যদি হচ্ছে আমাদের কোন বাক্য হচ্ছে কি হয় গঠিত হয়, তখন তুমি সেটাকে হচ্ছে চোখ বন্ধ করে কি বাক্য দিতে পারবা, যৌগিক বাক্য দিতে পারবা। হ্যাঁ, এই যে এবং কিন্তু অথবা এই জিনিসগুলো হচ্ছে আমাদের যোজক বাক্যের সিম্বল। আচ্ছা, তারপর দেখি কোনটি যৌগিক বাক্য, কোনটি যৌগিক বাক্য। এখন দেখো বিপদ আসলে দুঃখও আসে, বিপদ আসলে দুঃখও আসে, এটা সরল বাক্য। দুঃখ ছাড়া বিপদ আসে না, দুঃখ ছাড়া বিপদ আসে না, এটাও সরল। বিপদ এবং দুঃখ এক সময় আসে, এই যে দেখো এবং এবং এই যোজক দ্বারা যুক্ত আছে, তাহলে যেহেতু এটা যোজক দ্বারা যুক্ত আছে তাহলে এটা কি হবে, যৌগিক বাক্য হবে। আচ্ছা, তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছ, তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছ, এটা কোন বাক্যের উদাহরণ, এটা হচ্ছে কোন বাক্যের উদাহরণ। এখন দেখো তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছ, এখানে কর্তাটা হচ্ছে তুমি, আর এখানে সমাপিকা ক্রিয়া কোনটা, সমাপিকা ক্রিয়া হচ্ছে ব্যর্থ হয়েছ, আর চেষ্টা না করায় এটা অসমাপিকা ক্রিয়া। তার মানে একটা কর্তা পেলাম আর একটা সমাপিকা ক্রিয়া পেলাম, তাহলে সেটা কোন বাক্যের বৈশিষ্ট্য, সেটা সরল বাক্যের বৈশিষ্ট্য, চোখ বন্ধ করে আমরা সেটা বলতে পারি। আচ্ছা, লোকটি অশিক্ষিত হলো অভদ্র নয়, এর যৌগিক বাক্য কোনটি, লোকটি অশিক্ষিত হলো অভদ্র নয়, এটা কোন বাক্যে আছে, হলেও, লেও কি আছে, ক্রিয়াশের সাথে লেও আছে, মানে লেও থাকলে আমরা বলছি সেটা সরল বাক্য হবে। তাহলে লোকটি অশিক্ষিত হলো অভদ্র নয়, এটা একটা সরল বাক্য। এখন বলছে এটা যৌগিক বাক্য, তুমি কি করবা, নিরূপণ করবা। হ্যাঁ, এখন এটার সাথে কোন সম্পর্ক আছে, লোকটি অশিক্ষিত হলো অভদ্র নয়, তার মানে অশিক্ষিত হলো সাধারণত অভদ্র হওয়ার কথা, কিন্তু সে অভদ্র নয়, তারপরে এটা বিরোধ সম্পর্ক বুঝিয়েছে। ঠিক, তোমার যদি বিরোধ সম্পর্ক বোঝায়, তাহলে যৌগিক বাক্যের ক্ষেত্রে তুমি কিন্তু এই যোজক টানতে পারো, কি আনতে পারো, কিন্তু টানতে পারো। তাহলে আমি যদি বলি দেখো, যদি এই যে লোকটি অশিক্ষিত কিন্তু অভদ্র নয়, লোকটি অশিক্ষিত কিন্তু অভদ্র নয়, লোকটি মানে সাধারণত অশিক্ষিত হলে অভদ্র হওয়ার কথা, কিন্তু বিরোধ সম্পর্কে বুঝিয়েছে বিদায় হ্যাঁ এটাকে আমরা এখানে যৌগিক বাক্যে কি আনলাম, কিন্তু আনলাম, কিন্তু যোজকটা নিয়ে আসলাম। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। তারপরে আমরা পরিচয় 34 থেকেও আমরা কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়েছি, যেগুলো হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষায় এমসিকিউ আকারে আসতে পারে, এটা চাইলে তুমি হচ্ছে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আর যারা হচ্ছে এই সাজেশনটা হচ্ছে পিডিএফ চাও, পিডিএফ পাওয়ার জন্য আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে একটা গ্রুপ লিংক দেওয়া আছে, সেই গ্রুপে সবাই যুক্ত হয়ে থাকো। আমাদের যতগুলা সাজেশন দেওয়া হয় সবগুলা সাজেশনের পিডিএফ কিন্তু আমরা ওই গ্রুপে হচ্ছে কি থাকি, হ্যাঁ আপলোড করে থাকি। আর এর পাশাপাশি তুমি যদি চাও যে এই ভিডিওগুলো হচ্ছে আমি ইউটিউবের মধ্যে ডাউনলোড করে রাখতে চাই, কারণ ফেসবুকে হচ্ছে তুমি একটা ভিডিও হচ্ছে সবসময় পাবা না, হ্যাঁ সেটা হচ্ছে স্ক্রল করতে করতে সেটা নিচে চলে যাবে বা তুমি খুঁজেও নাও পেতে পারো। সেক্ষেত্রে তুমি চাইলে আমাদের এই ভিডিওগুলো হচ্ছে ইউটিউব থেকে ডাউনলোড করে রাখতে পারো, বারবার যখন ইচ্ছে তখন দেখে নিতে পারো। এজন্য তোমার কি করতে হবে, অবশ্যই আমাদের আই ক্যাম্পাস স্কুল পেজে চলে যাবা, সেখানে অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে রাখবা। ফলো দিয়ে তুমি দেখবা নিচে হচ্ছে ইউটিউব চ্যানেল নামে একটা অপশন আছে, সেখানে যাবা, সেখানে হচ্ছে ইউটিউব চ্যানেলের লিংক থাকবে, লিংকে ক্লিক করে আমাদের আই ক্যাম্পাস স্কুল ইউটিউব চ্যানেলে চলে আসবা। ইউটিউব চ্যানেলে চলে এসে দেখবা আমাদের প্রতিটা ভিডিও কিন্তু হচ্ছে খুব সুন্দরভাবে আপলোড দেওয়া আছে, প্লেলিস্ট আকারে সাজানো আছে, সেখান থেকে তুমি চাইলে হচ্ছে প্রত্যেকটা ভিডিও ডাউনলোড করে নিতে পারো, যতবার ইচ্ছে ততবার হচ্ছে দেখে নিতে পারবা। অবশ্যই যেটা করতে হবে, আমাদের আই ক্যাম্পাস স্কুল পেজটা ফলো দিয়ে রাখো, ইউটিউব চ্যানেলটা হচ্ছে তোমরা কি করতে পারো, সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই আমাদের আজকের এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে হচ্ছে যে গ্রুপটা দেওয়া আছে সেই গ্রুপে হচ্ছে যুক্ত হয়ে থাকবা। তো ধন্যবাদ ভিডিওটা এই অবধি দেখার জন্য, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ বিষয়ে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।